তো তোমাদের আজকে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কিসের ইউজ অফ ট্রাই স্কোয়ার বেঞ্চ ওয়াইজ অ্যান্ড আদার টাইপস অ্যান্ড ইটস ইউজেস। অবজেক্টিভস আমাদের কী বলছে যে at the end of this lesson you shall be able to name the parts and uses of a bench vise, specify the size of a bench vise, state the uses of vise clamps, learn the uses of try square। তো আমাদেরকে বলছে বেঞ্চ ওয়াইজ, সব থেকে প্রথম টপিক যেটা আসছে। তো বলছে বেঞ্চ ওয়াইজ, ওয়াইজেস আর ইউজড ফর হোল্ডিং ওয়ার্ক পিস। তার মানে আমাদের যে ওয়ার্ক পিসগুলো আছে সেগুলোকে হোল্ডিং করার জন্য বেঞ্চ ওয়াইজ ব্যবহার করা হয়। তো বলছে দে আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট টাইপস, বিভিন্ন প্রকারের পাওয়া যায়। বলছে বেঞ্চ ওয়াইজ used for bench work is the bench wise or called engineers wise। এই যে বেঞ্চের মধ্যে যে ওয়াইজটা লাগানো থাকে সেটাকে বলা হয় বেঞ্চ ওয়াইজ, এবং আরেকটা বলা হয় কি ইঞ্জিনিয়ার্স ওয়াইজ। তারপরে বলছে বেঞ্চ ওয়াইজ ইজ মেড অফ কাস্ট আয়রন অর কাস্ট স্টিল and it is used to hold work for filing, sewing, threading and other hand operation। তো বলছে বেঞ্চ ওয়াইজটা কোন ধাতু দিয়ে তৈরি? কাস্ট আয়রন এবং কাস্ট স্টিল দিয়ে। কিসের জন্য কাজে লাগে? ফাইলিং, হ্যাকসোয়িং, থ্রেডিং এবং আলাদা আলাদা হ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। তো আমাদের কাছে এখানে 2-3টে অপারেশন যেটা ফিগার নাম্বার 1-এ আমাদেরকে দেখিয়েছে। সব থেকে প্রথমে ফাইলিং দেখিয়েছে, হ্যাকসোয়িং দেখিয়েছে, তারপরে হচ্ছে চিপিং দেখিয়েছে, তারপরে এখানে থ্রেডিংয়ের দেখিয়েছে, যেটাকে বলা হয় ট্যাপিং। তো বলছে দ্য সাইজেস অফ দ্য ওয়াইজ ইজ স্টেটেড বাই দ্য উইথ অফ দ্য জ। এক্সাম্পল 150 মিলিমিটার প্যারালাল জ বেঞ্চ ওয়াইজ। তো আমরা দেখি যে মুখটা যেটা আছে জ, যেটাকে বলা হয় তার কতটা লম্বা এবং চওড়া আছে সেই হিসাবে আমাদেরকে বেঞ্চ ওয়াইজের সাইজটাকে প্রেফার করে। নেক্সট আসছে পার্টস অফ বেঞ্চ ওয়াইজ। তো বলছে দ্য ফলোয়িং আর দ্য পার্টস অফ বেঞ্চ ওয়াইজ। তো বেঞ্চ ওয়াইজের কী কী পার্ট আছে? ফিক্সড জ, মুভেবল জ, হার্ড জ, স্পিন্ডল, হ্যান্ডেল, বক্স নাট অ্যান্ড স্প্রিংস আর দ্য পার্ট অফ আ ফাইল। তো আমরা দেখে নেব আমাদের যেটা ফিগার নাম্বার 2-এ দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের কিসে যে একটি বেঞ্চ ওয়াইজের কী কী পার্ট আছে। তো বলছে যে বক্স নাট অ্যান্ড দ্য স্প্রিং আর দ্য ইন্টারনাল পার্ট। যে বক্স নাট এবং যে স্প্রিং আছে সেটি হচ্ছে ইন্টারনাল পার্টে থাকে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফিগার নাম্বার 2-এ পুরো একটি বেঞ্চ ওয়াইজের প্রত্যেকটি পার্ট আমাদেরকে দেখিয়েছে। নেক্সট আছে ওয়াইজ ক্লাম অর সফট জ। তো এখানে আমাদেরকে বলছে টু হোল্ড আ ফিনিশড ওয়ার্ক ইউজ সফট জ wise clamps made of aluminium over the regular jaw. This will protect the work surface from damage। তো বলছে আমাদের যে ফিনিশ ওয়ার্ক পিসগুলো যেগুলো থাকে সেগুলোকে বলছে একটি ওয়াইস ক্লাম অথবা সফট জ যেগুলো থাকে সেটার সাথে হোল্ডিং করার জন্য, নাহলে কী হবে আমাদের যে ওয়ার্ক ফিনিশ সারফেস আছে ওটা ড্যামেজ হতে পারে। তারপরে বলছে ডু নট ওভার টাইটেন দ্য ওয়াইস অ্যাজ দ্য স্পিন্ডল মে বি ড্যামেজ। তো বলছে কি বেশি টাইট করতে নেই, হালকাভাবেই টাইট করতে হয়। আবার বেশি টাইট করলে কী হয় যে স্পিন্ডলটা থাকে ওইটা ড্যামেজ হতে পারে। নেক্সট আসবো আমরা টপিক আছে ট্রাই স্কোয়ার। তো বলছে দ্য ট্রাই স্কোয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট উইচ ইজ ইউজ টু চেক স্কোয়ারনেস অ্যাঙ্গেলস অফ 90 ডিগ্রি অফ আ সারফেস। তারপরে বলছে ট্রাই স্কোয়ারটা কিসের জন্য? ইনস্ট্রুমেন্ট যেটা একটি স্কোয়ারনেস চেক করে কোন অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে বলছে দ্য অ্যাকুরেসি অফ মেজারমেন্ট বাই আ ট্রাই স্কোয়ার ইজ অ্যাবাউট 0.002 মিলিমিটার পার 10 মিলিমিটার লেন্থ। তো বলছে ওর যে অ্যাকুরেসি চেক হয় এটা 10 মিলিমিটারের মধ্যে 0.002 মিলিমিটার অ্যাকুরেসি থাকে। তো বলছে উইচ ইজ অ্যাকুরেট এনাফ ফর মোস্ট ওয়ার্কশপ পারপাস। তো ওয়ার্কশপ পারপাসের জন্য এটি চলে যায় কাজ। তো বলছে দ্য ট্রাই স্কোয়ার হ্যাজ আ ব্লেড উইথ প্যারালাল সারফেস। দ্য ব্লেড ইজ ফিক্সড
to a stock at 90 degree. ট্রাই স্কোয়ার আর মেড অফ হার্ডেন্ড স্টিল। তো কী দিয়ে তৈরি হয় ট্রাই স্কোয়ারগুলো? হার্ডেন্ড স্টিল দিয়ে। আমরা যেটা ফিগার নাম্বার 1-এ দেখছি যে স্ট্রেট এজ আছে, ব্লেড আছে এবং স্টক আছে, এগুলো হচ্ছে পার্ট। আর প্রত্যেক সাইডটা কেমন আছে? 90 ডিগ্রিতে। ক্লিয়ার? তো বলছে নেক্সট পার্টে আসছে কি, ট্রাই স্কোয়ার আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য ব্লেড। তো ব্লেডের যে মাপটা আছে, লেন্থ আছে, সেই হিসাবে আমরা একটি ট্রাই স্কোয়ারটাকে স্পেসিফিকেশান দিই। তো বলছে ব্লেডের জন্য এক্সাম্পল কী কী দিয়েছে? 100 মিলিমিটার্স, 150 মিলিমিটার্স এবং 200 মিলিমিটার্স। ইউজেস কী কী, কোন কোন জায়গায় ইউজ করা যায়? তো বলছে ট্রাই স্কোয়ার ইজ ইউজ টু চেক দ্য স্কোয়ারনেস, চেক দ্য ফ্ল্যাটনেস, তারপর হচ্ছে মার্ক লাইন অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজ অফ দ্য ওয়ার্ক পিস, সেট ওয়ার্ক পিস অ্যাট রাইট অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রিতে থাকে। তো আমরা যেগুলো ফিগার নাম্বার 2, 3, 4 এবং 5-এ দেখলাম, এগুলো হচ্ছে কীভাবে চেক করে আর কোন কোন জায়গায় কীভাবে কাজ হয়। নেক্সট আছে টাইপস অফ ভয়েসেস। ভয়েস কত প্রকারের আছে? বলছে দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ ভয়েস ইউজড ফর হোল্ডিং ওয়ার্ক পিসেস। দে আর কুইক রিলিজিং ভয়েস, পাইপ ভয়েস, হ্যান্ড ভয়েস, পিন ভয়েস অ্যান্ড টুল মার্কার ভয়েস। এত প্রকারের ভয়েস আছে। কী কী? কুইক রিলিজিং ভয়েস, পাইপ ভয়েস, হ্যান্ড ভয়েস, পিন ভয়েস এবং টুল মার্কার ভয়েস। তো বলছে কুইক রিলিজিং ভয়েস। A quick releasing voice is similar to an ordinary bench voice, but the opening of the movable jaw is done by using a trigger or lever. If the trigger at the front of a movable jaw is pressed, the nut disengages the screw and the movable jaw can be set in any desired place quickly. তো আমরা এখানে ফিগার নাম্বার 1-এ দেখতে পাচ্ছি, দেখো এখানে একটি মার্কিং করা আছে কুইক রিলিজিং লিভার। তো এই লিভারটাকে যদি আমরা সরিয়ে দিই তখন কী হবে? অটোমেটিক পিছনে চলে আসে মুভেবল জটা। ঠিক আছে? তো এইটার জন্য এটাকে বলা হয় কুইক রিলিজিং ভয়েস। নেক্সট আসছে পাইপ ভয়েস। A pipe voice is used for holding round sections of metal, tube and pipes. In this voice, the screw is vertical and movable. The jaws work vertically. তো আমরা যেটা ফিগার নাম্বার 2-এ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি পাইপ ভয়েস। এই পাইপ ভয়েস বেশিরভাগ কাজে যায় যারা পাইপ লাইনিংয়ে কাজ করে, পাইপ কাটিংয়ের জন্যে, হোল্ডিংয়ের জন্যে এই পাইপ ভয়েসটা ব্যবহার করা। তোমরা যেটা ফিগার নাম্বার 2-এ দেখছো সেটি হচ্ছে একটি পাইপ ভয়েস, এইভাবে দেখা যায়। তো বলছে দ্য পাইপ ভয়েস গ্রিপস দ্য ওয়ার্ক অ্যাট 4 পয়েন্ট অন ইটস সারফেস। দ্য পার্ট অফ আ পাইপ ভয়েস আর শোন ইন ফিগার নাম্বার 2। তো আমরা ফিগার নাম্বার 2-এ যেটা দেখছি সেটি হচ্ছে পাইপ ভয়েস। নেক্সট আসছে আমাদের কাছে বলছে হ্যান্ড ভয়েস। তো বলছে হ্যান্ড ভয়েস আর ইউজড ফর গ্রিপিং স্ক্রুজ, রিবেট, keys, small drills and other similar objects which are too small to be conveniently held in a bench vise. A hand vise is made in various shapes and size. The length varies from 125 to 150 millimeter and the jaw width from 40 to 44 millimeter. তাহলে তোমরা বুঝতে পারছো যে হ্যান্ড ভাইসটা কত ছোট আছে। তো বলছি jaws can be opened and closed using a wing nut on the screw that is fastened to one leg and pass through the other. আমরা যেটা ফিগার নাম্বার 3-তে দেখছি, এটি হচ্ছে একটি হ্যান্ড ওয়াইস। ক্লিয়ার? তোমরা এটা নিশ্চয়ই ওয়ার্কশপে দেখে রয়েছে যে হ্যান্ড ওয়াইসটা এইভাবে দেখা যায়। নেক্সট আছে পিন ওয়াইস। দ্য পিন ওয়াইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল ডায়ামিটার জব। ইট কনসিস্ট অফ a handle and a small collared chuck at one end, and chuck carries a set of jaws which are operated by turning the handle. তার মানে হচ্ছে হ্যান্ডেলটাকে টার্নিং করার সময় যখনই আমরা ওটাকে মুভমেন্ট করবো, সামনে যে চাকটা আছে ওটা অটোমেটিক বন্ধ হয়। তো আমরা যেটা ফিগার নাম্বার 4-এ দেখছি সেটি হচ্ছে কি পিন ওয়াইজ। Next is a tool marker vise. The tool marker vise is used for holding small work which requires filing or drilling and for marking a small job on the surface plate. This vise is made of mild steel. Tool marker vise is currently accurately machined. তার মানে বলছে কি আমাদের যে টুল মার্কার ওয়াইজ যেটা থাকে সেটি আমরা ফিগার নাম্বার 4-এ দেখছি, সেটি হচ্ছে আমরা বেশিরভাগই ড্রিলিং করার সময়,
তুলে নিয়ে যায় এবং ফাইলিং করার সময় তুলে নিয়ে যায়, এবং কিছু কিছু ছোট ছোট জব যেগুলো থাকে মার্কিং করার সময়, এগুলো দেখবে তোমরা ওয়ার্কশপে ব্যবহার করবে, যেটা ফিগার নম্বর 5-এ আমরা দেখছি। নেক্সট আছে ক্যালিপার্স, যেটা আমরা বেশিরভাগই ওয়ার্কশপে ইউজ করে থাকি। তো বলছি দ্য মোস্ট কমন ডিভাইস ইউজড ফর মেজারিং দ্য আউটসাইড and inside diameter of an object are the outside calipers and inside calipers. This device cannot read the size themselves, but measurement taken by them can be read by transferring the size on a steel rule or other precise measuring instrument. তো বলছে এই যে ইনসাইড ডায়ামিটার চেক করার জন্য এবং আউটসাইড ডায়ামিটার চেক করার জন্য আমরা একটি ক্যালিপার ব্যবহার করতে পারি, কিন্তু এই ক্যালিপারগুলো ডাইরেক্ট মেজারমেন্ট নিতে পারে না। সেই ক্ষেত্রে কী হয়, আমাদেরকে এই মাপটা যেটা আছে সেই মাপটা তুলে ধরতে হয় কিসে, স্টিল রুল এবং কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে, তাহলে গিয়ে আমরা যে সঠিক মাপটা আছে সেটা আমরা পেয়ে যাই। তারপরে বলছে there are two types of caliper, namely firm joint caliper and spring joint calipers. তো ফার্ম জয়েন্ট ক্যালিপার যেটা ফিগার নাম্বার 1-এ দেখছি আমরা, এইভাবে দেখা যায়। ঠিক আছে, এখানে দুটো ক্যালিপার রাখা হয়েছে ফার্ম জয়েন্টের, একটি হচ্ছে আউটসাইড ক্যালিপার এবং একটি হচ্ছে ইনসাইড ক্যালিপার। তো আউটসাইড ক্যালিপারের কী হচ্ছে, লেগস বেন্ডস ইনওয়ার্ড, মানে যে দুটো পা আছে ওই দুটো পাগুলো ভিতর দিকে বেন্ড থাকে, সেটাকে বলা হয় আউটসাইড ক্যালিপার, এবং যেই দুটো পা বাইরের দিকে বেন্ড করা থাকে সেটাকে বলা হয় ইনসাইড ক্যালিপার, ফার্ম জয়েন্ট। Next হচ্ছে firm joint caliper consists of two legs that are fixed to greater with a rivet or screw and nut. The capacity of the caliper is decided based on the maximum opening dimension between two legs, মানে ওর কতটা মাপ নিতে পারে, ও যতটা ছড়াবে ততটাই মাপ নিতে পারে। For example, 150 mm capacity caliper is able to measure the maximum size of 150 mm. তার মানে 150 ক্যাপাসিটির যে ক্যালিপারটা আছে সে ম্যাক্সিমাম কত মাপ নিতে পারবে, 150 মিলিমিটার পর্যন্তই। নেক্সট হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার্স ক্যান বি সেট ভেরি কুইকলি ফর ভেরিয়াস মেজারমেন্ট, বাট দেয়ার আর চান্সেস টু গেটিং আ সেট ডাইমেনশন ডিস্টার্ব, দেয়ার বাই কজিং এরার ইন দিস ইউজেস। তো বলছে আমাদের যে ফার্ম জয়েন্ট ক্যালিপার্স আছে ও তাড়াতাড়ি আমরা মেজারমেন্ট নিয়ে নিতে পারি, কিন্তু কী হচ্ছে মাঝে মাঝে কী হয় যে সেট যেটা আছে ওটা ডিস্টার্ব হয়ে যেতে পারে, তখন কী হচ্ছে এরার মাপে এরার চলে আসে। নেক্সট হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স। স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স ক্যান মোর time to set the dimension but eliminate the possible error arising out the set being disturbed while using. তো আমরা যেটা ফিগার নাম্বার 2-এ দেখছি এটি হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। তো স্প্রিং জয়েন্ট ক্যালিপারে কী হয়, একটি অ্যাডজাস্টেবল নাট এবং স্ক্রু থাকে, সেই ক্ষেত্রে কি আমরা যে মাপটা তুলে রাখি সেটা ডিস্টার্ব হয় না অত সোজায়, কিন্তু টাইম টেকেন আছে, যখন মাপ নেওয়ার সময় কী হয় আমাদেরকে ওই অ্যাডজাস্টিং নাটটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য এটা টাইম টেকেন হয়। তো বলছেন ইনসাইড ক্যালিপার হ্যাড ইটস লেগ বেন্ট আউটসাইড অ্যান্ড the outside caliper has leg bent inwards. Inside calipers are used for measuring the inside diameter of the hole or bore, and outside calipers are used for measuring the outside diameter of a workpiece. তাহলে কি এখানে আমাদেরকে বুঝিয়ে দিল যে ইনসাইড ক্যালিপার যেগুলো আছে ওইগুলো কিসের জন্য, ইনসাইড ডায়ামিটার মাপার জন্য, এবং আউটসাইড ক্যালিপার যেগুলো আছে বাইরের আউটসাইড ডায়ামিটার মেজারমেন্ট করার জন্য। তো বলছে দিস ক্যালিপার্স আর অলসো ইউজড ফর চেকিং দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডাইমেনশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যারালিজম অফ এক্সটার্নাল ইন্টারনাল সারফেস। তো বলছে যে আমাদের সারফেসটাকে ইন্টারনাল মেজারমেন্ট এবং এক্সটার্নাল মেজারমেন্ট এবং ও যে সারফেসটা সমানভাবে আছে কিনা সেটা চেক করার জন্য ব্যবহার করা হয়, যেখানে আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে ফিগার নাম্বার 3-তে যে একটি আউটসাইড ক্যালিপার দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করে আমরা আউটসাইড মেজারমেন্ট চেক করছি এবং ইনসাইডের জন্য ইনসাইড মেজারমেন্ট চেক করা হচ্ছে। নেক্সট হচ্ছে টাইপস অফ ক্যালিপার্স, কত প্রকারের আছে। তো যেখানে আমরা পড়ছিলাম দ্য ক্যালিপার্স আর ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ট্রান্সফারিং মেজারমেন্ট ফ্রম স্টিল রুল অফ আ জব অ্যান্ড ভাইস ভার্সা। ক্যালিপার্স আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য জয়েন্ট অ্যান্ড দ্য লেগস। তো ক্যালিপার্সগুলো কীভাবে ক্লাসিফাই করা হয়, ওদের জয়েন্ট এবং ওদের পাগুলো দিয়ে।
বলছে জয়েন্টের মাধ্যমে কটা পড়ে, ফার্ম জয়েন্ট ক্যালিপার এবং স্প্রিং জয়েন্ট ক্যালিপার। তো বলছে লেগস, পা কেমন হয়, আউটসাইড ক্যালিপার্স ফর এক্সটার্নাল মেজারমেন্ট, ঠিক আছে। এক্সটার্নাল মানে কি হচ্ছে, বাইরের। তো বলছে যেটা ফিগার নাম্বার 1A-তে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফার্ম জয়েন্ট, এবং ফিগার নাম্বার B-তে যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে কি স্প্রিং জয়েন্ট। তো বলছে ইনসাইড অর ইন্টারনাল মেজারমেন্ট, ফর ইন্টারনাল মেজারমেন্ট, যে ইনসাইড ক্যালিপার যেগুলো আছে সেগুলো কিসের জন্য কাজে লাগে, ইনসাইড মেজারমেন্ট নেওয়ার জন্য, যেটা ফিগার নাম্বার 2-এ একটি এক্সাম্পল তোমাদেরকে তুলে ধরেছে যে কীভাবে ইন্টারনাল মেজারমেন্টগুলো, মাপগুলো তুলে ধরতে হয়। তো বলছে ক্যালিপার্স আর ইউজড অ্যালং উইথ স্টিল রুল অ্যান্ড দ্য অ্যাকুরেসি ইজ লিমিটেড টু 0.5 millimeter. Parallelism of a job etc. can be checked with higher accuracy by using calipers with sensitive feel. তো কি বলছে, আমাদের যে ক্যালিপার্স আছে এগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট। এরা ডাইরেক্টলি মেজারমেন্ট নিতে পারে না, কারণ হচ্ছে এদের কাছে কোনো মাপ নেই। তো সেই মাপটা যখনই আমরা ইনসাইড ক্যালিপার এবং আউটসাইড ক্যালিপারে মাপগুলো নেওয়ার পরে আমরা কী করি, কোথায় চেক করি, স্টিল রুল অথবা যে কোনো একটি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টে। তো বলছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ কুইক সেটিং উইথ দ্য হেল্প অফ আ অ্যাডজাস্টিং নাট। For setting a firm joint caliper, tap the leg lightly of a wooden surface. আর যে ফার্ম জয়েন্ট আছে ওইগুলোকে আমাদেরকে উডেন সারফেস একটু ট্যাপ করে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো আমরা আজকের যে টপিকটা পুরোপুরি দেখলাম কি বেঞ্চ ওয়াইজ কত প্রকারের আছে, ক্যালিপার্স কত প্রকারের আছে, ওয়াইজের উপরে আমরা কত প্রকারের অপারেশন এবং কাজ করতে পারি, এবং যে ক্যালিপার্স আছে ইনসাইড ক্যালিপার্স, আউটসাইড ক্যালিপার্স কত প্রকারের আছে, পাম্প জয়েন্ট, স্প্রিং জয়েন্ট, কোন অপারেশনে কাজে লাগে, কীভাবে ইউজেস হয়, সেগুলো আমাদেরকে আজকে এখানে বুঝিয়েছে। এই টপিকের মধ্যে যদি কোনো অসুবিধা হয় এবং আগের যে টপিকগুলো আমরা পড়েছি সেইগুলোর মধ্যে কোনো ক্লারিফিকেশান এবং ডাউট যদি থাকে তোমরা গ্রুপে মেসেজ করতে পারো। আজকের জন্য তোমাদের থিওরির টপিক এই পর্যন্ত থাকবো। নেক্সট ক্লাসে আমাদের যে টপিকটা রইবে সেটি হবে কোনটা, ভি ব্লক, স্ক্রাইবিং ব্লক এবং স্ট্রেট এজ। ক্লিয়ার?